সরকারি কর্মচারীদের যে আনুতোষিক বা এককালীন হিসাব সেটি কিভাবে করেন এবং এই যে কত টাকা পেনশন পাবে সেটি কিভাবে বের করবে, চলুন আমরা একটু দেখে নেই। গণকর্মচারী অবসর আইন 1974 এবং বিধিমালা 75 এবং পেনশন সংযোগকরণ আদেশ 2001 ও জাতীয় বেতন স্কেল 2005 অনুযায়ী একরকমের হিসাব হবে। আর ওই সময় যারা ছিল তারা কিন্তু সেটি 2015 সালে পে স্কেলে চলে এসেছে। আর পেনশন সংযোগকরণ আদেশ মূলত 2020-এর যে নতুন আদেশ জারি হয়েছে সেটি অনুসারে আসলে মূলত হিসাব হয়ে থাকে। তো কয়েকটি বিষয় আমরা একটু স্পষ্টভাবে বলি যে পেনশনযোগ্য চাকরিকাল আসলে কিভাবে নির্ণয় করে। পেনশনযোগ্য চাকরিকাল হচ্ছে জন্ম তারিখ, যোগদানের তারিখ, পিআরএল বা পিআরএল এর যে তারিখ থাকে সে পিআরএল এর 1 বছর এবং চূড়ান্ত পেনশন অবসর, এগুলো প্রত্যেকটি বিষয় আসলে ভিন্ন। মূলত এখানে যে বিষয়টি বের করতে হয় সেটি হচ্ছে তার যোগদানকাল থেকে যে পিআরএল এর তারিখ সেটি বিয়োগ করলে যা থাকে সেটি হচ্ছে পেনশনযোগ্য চাকরিকাল। অর্থাৎ এখানে আমরা যদি ধরি, চাকরিতে যোগদানের তারিখ ধরি 1/8/1972, সেখান থেকে যদি আমরা তার যে অবসর গ্রহণের মানে পিআরএল এর ডেটটা, এখানে এলপিআর ছিল আগে, এখন পিআরএল এর ডেটটা যদি আপনার 10/1/5 ধরি, তাহলে কিন্তু তার চাকরির যে চাকরিকাল বের হবে সেটি হচ্ছে 33 বছর 5 মাস 10 দিন। তো পেনশনযোগ্য চাকরিকাল মোট চাকরিকাল হতে মূলত বিয়োগ করে পেনশনযোগ্য চাকরিকাল বের করতে হয় মোট চাকরিযোগ্য কাল থেকে। এটি কেমন? এটি হচ্ছে কারো যদি মোট চাকরিকালে যেভাবে বের করলাম, সাময়িক বরখাস্ত থাকে সেটি বাদ দিতে হয়, বিনা বেতনে ছুটি থাকে সেটিও বাদ দিতে হয়, যোগদান যদি বিলম্বে হয় সেটি বাদ দিতে হয়। এটি বাদ দিয়ে দেখা গেল যে সাপোজ ধরে নিই সাময়িক বরখাস্ত যদি 1 মাস থাকে, বিনা বেতনের ছুটি 2 মাস 5 দিন থাকে, যোগদানকালের বিলম্ব থাকে, কোনো কারণে বদলি হয়েছে সে সময় মতো যোগদান করেনি 2 মাস 5 দিন, তাহলে সব মিলিয়ে এই যে 3 মাস 10 দিন এটা আসলে বাদ যাবে। বাদ গিয়ে যা থাকবে সেটি হচ্ছে তার নিট পেনশনযোগ্য চাকরিকাল। যেমন 33 বছর 2 মাস, তো 33 বছর 2 মাস রয়ে গেল, যেখানে 33 বছর 5 মাস 10 দিন ছিল। তো বার্ষিক বেতন বৃদ্ধি আসলে কিভাবে যোগ হয়? তো পিআরএল এ থাকলে আসলে কোনো বার্ষিক বেতন বৃদ্ধি হয় না। তার যে মূল বেতন থাকে, যেমন ধরুন কারো মূল বেতন যদি 15,750 টাকা ধরি, তাহলে তার যে পেনশন নির্ধারণের সময় একটি ইনক্রিমেন্ট যোগ করতে হবে। একটি ইনক্রিমেন্ট যোগ করে যা হয় সেটি। তো নর্মালি মূল বেতন যা থাকে তার সমপরিমাণ বা তার আশেপাশে তার এককালীন হয়ে থাকে। যেমন 15,000 টাকা যদি তার কারো মূল বেতন হয়, দেখা যায় 14 লাখ টাকার মতো সে এককালীন পেনশন পায়। এখানে আবার আরো কিছু ব্যাপার থাকে, সেটি হচ্ছে যদি সে গৃহ নির্মাণ লোন থাকে সে টাকাটি বাদ যাবে, তার যদি কোনো অডিট আপত্তি থাকে সেই টাকাটি কিন্তু ওই আনুতোষিক থেকেই বাদ দিতে হয়। যেমন ধরুন 15,750 টাকা কারো বেসিক হলে সেখানে দেখা যাচ্ছে যে তার যে 90% ধরে মূলত এখন হিসাব করতে হবে। 90% হিসাব করলে যে টাকাটি আসবে সে টাকা থেকে কিন্তু আসলে যে টাকাটি সেটি কিন্তু বাদ যাবে। অর্থাৎ তার যে সরকারি পাওনা বা সরকার যে টাকাগুলো পায় সেগুলো কিন্তু এখান থেকে আসলে বাদ দিতে হয়। বাদ দেওয়ার নিয়ম সে অনুযায়ী। আগে কিন্তু পেনশন 80% ছিল, পরবর্তীতে 90% করা হয়েছে 2015 সালে। এখন অবশ্য সরকারি কর্মচারী চাচ্ছে যে তার যে পেনশন আছে সে পেনশনটি যেন 100% দেওয়া হয় তার মূল বেতনের। তাহলে পেনশন বের করা খুব সহজ কাজ। সেটি হচ্ছে মূল বেতন যা থাকবে তাকে আপনি 45% দিয়ে গুণ দিবেন, মানে 45% বের করবেন, মূল বেতনের 45% বের করবেন। সাপোজ ধরি আমরা যদি এখানে এই যে একটু আগে যেটি বললাম 15,750 টাকা তার যদি মূল বেতন হয়, সব মিলিয়ে ধরুন মূল বেতন তার পেনশনযোগ্য চাকরিকালের পরে যে পিআরএল এর পরে যে একটি মানে পেনশন নির্ধারণের জন্য ইনক্রিমেন্ট থাকে সেটি সহ যদি 15,750 টাকা ধরি, এটিকে যদি আমরা 45% বের করি তাহলে আসবে হচ্ছে 7,087 টাকা। তো এই 7,087 টাকা 50 পয়সাকে আমরা 230 দিয়ে গুণ দেবো, তাহলে এককালীন কত টাকা পাবে সেটি বের হয়ে আসবে। তাহলে দেখা গেল 16,30,000 টাকার মতো। তার মানে তার বেসিকের কাছাকাছি 15,000 টাকা বেসিক হলে 15-16,000 টাকার মতোই সে পেনশন পাবে। কারো যদি 20,000 টাকা বেসিক হয় 20-21 লাখ টাকার মতোই আসলে এককালীন পাবে। তো আমরা পেনশন কত পাবে সেটিও কিন্তু পেয়ে গেলাম 7,087, এবং সে এককালীন পাবে 16 লক্ষ টাকার মতো, এবং 7,087 সাথে এখানে মাসিক আরো 1500 টাকা যোগ হবে চিকিৎসা ভাতা বাবদ। এই হচ্ছে পেনশনের হিসাব। এবং এই যে
আপনার পেনশনযোগ্য চাকরিকাল, সেটি কিন্তু এভাবে আসলে বের করে। তারপরে যদি আপনার কোনো প্রবলেম হয় এগুলো বের করতে, তাহলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।